স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। গত কয়েক বছর ধরে দেশে 200 কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে। 2016 সালে সব মিলে এফডিআই প্রবাহ ছিল 233 কোটি ডলার। তবে গত বছরে এই প্রবাহ খানিকটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2017 সালে দেশে এফডিআই পরিমাণ 215 কোটি ডলার, যার প্রায় 50%ই 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে। এর মধ্যে নতুন কোনো প্রতিষ্ঠান নেই। আজ আমরা আলোচনা করব বিদেশি বিনিয়োগ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন গ্রিন ডেল্টা ক্যাপিটালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। জনাব রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা করছি যে এফডিআই পরিমাণ অ্যাভারেজে বাংলাদেশে প্রায় 200 কোটি ডলার এফডিআই আসছে গত কয়েক বছর ধরে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে এর পরিমাণটা প্রায় 50% পরিমাণ আসছে 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে, আর সে অর্থে নতুন কোনো প্রতিষ্ঠান এই লিস্টে নেই। ওকে, সমস্যা কোথায়? আসলে অ্যাকচুয়ালি আমি বলবো যে সমস্যার আগে আসলে কেন এফডিআই গুলো আসলে কি ফরম্যাটে এসছে। আমাদের কিন্তু আসলে নেট এফডিআই ফ্লো, যেটা আমি নেট বলবো, নেট হচ্ছে আসলে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং এবং রিইনভেস্টমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি গ্রিনফিল্ড প্রজেক্টের এফডিআই এটা কিন্তু আমাদের কমেছে, এটাতে কিন্তু গ্রোথ হয়নি। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমাদের যে এফডিআই যে আমরা গ্রোথটা বলছি বা 20টা বা 15টা কোম্পানির থ্রুতে যে এফডিআই গুলো এসছে, এগুলাকে আসলে আসার কারণ হচ্ছে মোস্টলি যে এফডিআই গুলো হয় সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট ফ্রম দেয়ার ওন রিটার্ন আর্নিংস থেকে। সো ওইটাও কিন্তু একটা আপনার হচ্ছে এফডিআই হিসাবে কাউন্ট করা হয়। একটা আপনার হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন ওন কোম্পানি যদি তার রিটার্ন আর্নিংস থেকে ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে ডিভিডেন্ড না নেওয়ার পরিবর্তে, সেটাও কিন্তু এফডিআই হিসাবে কাউন্ট করা হয়। এবং সেকেন্ড থিং হচ্ছে এইখানে অনেকগুলো টেলিকম সেক্টর বলবেন, যেহেতু আমাদের টেলিকম সেক্টরে গত বছর আসলে কিছু পলিসিগত কারণে বিদেশ থেকে অতটা পরিমাণে আপনার লোন বা কিছু আসেনি। সো সেই ক্ষেত্রে টেলিকম সেক্টরের একটু স্লো ডাউনের হওয়ার কারণে এফডিআইটা একটু কমে এসেছে। সো তারপরে টেলিকম সেক্টর অনেক বড় একটা কন্ট্রিবিউশন করেছে আমাদের এফডিআই গ্রোথে। আমরা বলছি যে লিস্টের কথা বলছি, সেই লিস্টে এখনো গ্রামীণ ফোন জি এখন এইগুলো হচ্ছে আসলে গ্রামীণ ফোনের মোস্টলি হচ্ছে কিন্তু রিইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু ফ্রেশ ইকুইটি বাংলাদেশে আসে না। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে তাদের বিজনেস করার পরে এবং সেখান থেকে যে প্রফিটেবিলিটি জেনারেট করেছে সেটাই তো আবার রিইনভেস্টমেন্ট করেছে। এটা যে কোনো কোম্পানির আপনার হচ্ছে একটা কনফিডেন্সের ইন্ডিকেশন বলে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমাদের দেশে যে এফডিআই গুলো আসে তার ভিতরে হচ্ছে কিছু হচ্ছে ইন্টার কোম্পানির লোন অথবা শেয়ার হোল্ডার লোন আসে, সেগুলোকে কিন্তু আপনার ফ্রেশ ইকুইটি হিসেবে কাউন্ট করা, এফডিআই হিসেবে কাউন্ট করা হয়। এগুলা কিন্তু আলটিমেটলি যেগুলো লোন ফরম্যাটে আসে ফর দ্য টাইম বিং এগুলো হচ্ছে আপনার এফডিআই, বাট এগুলো কিন্তু লং টার্মে হয়, কেউ কেউ হচ্ছে আপনার ইকুইটিতে কনভার্ট করে, আবার কেউ হচ্ছে রিপ্যাট্রিয়েট করে নিয়ে যায়। দ্যাট ইজ দ্য আপনার হচ্ছে নর্মাল আমরা যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর দেখি। তো এখন কোশ্চেন হচ্ছে আসলে আমাদের এফডিআই কেন আমাদের আশা অনুযায়ী এবং আমাদের মার্কেটের যে পরিমাণে রিটার্ন আছে প্লাস গভর্নমেন্ট যেই ধরনের ইনিশিয়েটিভগুলো নিচ্ছে বা আমাদের সরকার প্রধানের প্রাইম মিনিস্টার যেই ধরনের আপনার হচ্ছে মোটিভেশনাল বা যেই ধরনের চেঞ্জেসগুলো উনি বিজনেস ফোরামের জন্য বা ইনভেস্টরদের জন্য, ফরেন ইনভেস্টরদের জন্য উনি যেভাবে সব পলিসিগুলো ওপেন করেছেন এবং মোস্ট ফ্রেন্ডলি বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য যে পলিসি বা রেগুলেশন দরকার সেটা করার পরেও আসলে কিছু কিছু ক্ষেত্রে কমছে না কেন, বাড়ছে না কেন আমি বলবো। এর ভিতরে আমি মূল প্রধান কারণ বলবো আসলে হচ্ছে ব্র্যান্ডিং। এটা হচ্ছে ব্র্যান্ডিং। আরেকটা হচ্ছে আপনি একজন এফডিআই যারা নিয়ে আসবে বা একজন ইনভেস্টরকে আমি যখন ইনভেস্টমেন্ট করার জন্য বাংলাদেশে আপনার হচ্ছে ইনভাইট করব, তখন কিন্তু তার কাছে কতগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ একজন ইনভেস্টর হয়তো বাংলাদেশের প্রপার ইনফরমেশনটা তার কাছে নেই, যে কারণে সেই ইনভেস্টমেন্টটা অ্যাজ এ পার্ট অফ বাংলাদেশ, অ্যাজ এ পার্ট অফ এমার্জিং মার্কেট, সে অন্য কোথাও হয়তো তার ইনভেস্টমেন্টটা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো প্রথমত আমি বলবো হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য ব্র্যান্ডিং ক্রিয়েট করা এবং হচ্ছে ইনফরমেশন ফ্লোটাকে ছড়িয়ে দেওয়া টু দ্য রাইট ইনভেস্টরের কাছে। সেটা আমাদের আসলে রাইটলি ম্যানারে হচ্ছে না আমি মনে করি। কারণ আমাদের যেই পরিমাণে আপনার হচ্ছে এই মুহূর্তে আমাদের যে পরিমাণে আপনার হচ্ছে কন্টিনিউশন আছে এবং বিজনেস পলিসিগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করা হয়েছে, বিজনেস ফ্রেন্ডলি করা হয়েছে এবং গভর্নমেন্টের থেকে আন্তরিকতার কোনো শেষ নেই আমি বলবো। তো যত ধরনের এফডিআই বা দেশকে একটি উন্নত দেশ করার জন্য যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার এই গভর্নমেন্ট থেকে সবগুলো সাপোর্টই দেওয়া হচ্ছে। তো তারপরে আমাদের এফডিআই না বাড়ার কারণ হচ্ছে আসলে আমরা যারা গ্রাউন্ডে আছি আমি মনে করি যে আমাদের এখান থেকে ব্র্যান্ড বাংলাদেশ করা উচিত। আমরা বলা উচিত রাইজিং স্টার বাংলাদেশ। সো এই ধরনের ব্র্যান্ডিং গুলাকে আমাদের কিছু রোড শো করা উচিত, যেটা হচ্ছে বিডা ইজ ওয়ান অফ দ্য আসলে ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য কিন্তু বিডাকে এখানে কাজ করতে হয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সো বিডাকে কিন্তু আসলে ফোকাস ওয়েতে কাজ করতে হবে, কোনটা করলে এটার ইম্প্যাক্টটা কি হবে। এই রাদার দ্যান ডুইং হান্ড্রেডস অফ থিংস, একটা 5টা 10টা কাজ করে এবং ফোকাস ওয়েতে স্পেসিফিক এই কাজ করলে অনেক এফডিআই আমি মনে করি বেড়ে যাবে। অনেক ধন্যবাদ। আবার ছোট্ট একটি বিরতি, আপনার নিচে ছোট্ট একটি বিরতি শুরু করছি আবারও আলোচনা। আমরা কথা বলছি
প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সাহেবের সাথে। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে ব্র্যান্ডিং একটা বড় সমস্যা, এরপরে আপনি আরেকটা কথা বলছেন যে ইনফরমেশনের অভাব কি এরকম শুধু অ্যাওয়ারনেস, অর্থাৎ যারা বিদেশি উদ্যোক্তা তারা কি জানে না, নাকি আরও কিছু ইনফরমেশনের কথা আছে? বাংলাদেশে ব্যবসা করতে হলে এখানকার ব্যবসার স্ট্যাটিস্টিক্সগুলো কি, বা স্ট্যাটিস্টিক্স সহজে পাওয়া যায় কিনা, এগুলোও কিন্তু বিদেশি কোম্পানির জন্য বা যারা ইনভেস্টর তাদের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ নিয়ামক, সেটা তার অ্যাভেলেবল কিনা। আর একই সাথে আপনি আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত হয়, তাহলে কেন মানুষ ইনভেস্ট করবে না, কেন মানুষ খুঁজে পাবে না? আমার কথা হচ্ছে স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া উচিত। তখন কি এই এত ক্যাম্পেইন, এত ব্র্যান্ডিং এর প্রয়োজন কিনা? দেখেন, আপনার হচ্ছে না, অবশ্যই আপনাকে, দিস ইজ এ গ্লোবাল ওয়ার্ল্ড, এখানে আপনি গ্লোবাল ভিলেজে আসলে আপনি আমরা ডেভেলপ না হওয়া পর্যন্ত বা আমরা অনেক বড় সাইজের ইকোনমি না হওয়ার পর্যন্ত, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নিজেকে ফোকাস করতে হবে। কারণ ব্র্যান্ডিং অ্যান্ড দ্য পারসেপশন, যে আমাদের গত 10 বছরে যে ইমপ্রেসিভ গ্রোথগুলো হয়েছে, আমাদের ইকোনমি ডাবলেরও বেশি হয়েছে গত 10 বছরে। আমাদের $740 আপনার হচ্ছে ইয়ারলি জিডিপি পার ক্যাপিটা ইনকাম থেকে $1750 না $60 হয়েছে এখন। এই যে 10 ইয়ার্সে যে গ্রোথগুলো, আমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্যাল যে ফান্ডামেন্টালসগুলো ছিল সেইখানে যে গ্রোথগুলো, আমাদের আপনার সেই 1975 এর দিকে আপনার $390 মিলিয়ন এক্সপোর্ট থেকে আজকে আমরা $42 বিলিয়ন, আমরা $50 বিলিয়ন এক্সপোর্টের স্বপ্ন দেখছি। এবং আমাদের যে পলিসিগুলো আছে, আমাদের যে ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আছে ফর ফরেন ইনভেস্টর্স, আমাদের যে ডাবল ট্যাক্সেশন ট্রিটি আছে, আমাদের যে আপনার হচ্ছে বাইলেটারাল ট্রিটিগুলো আছে বিভিন্ন কান্ট্রির সাথে, এবং এই টোটাল ইনফরমেশনটা বলতে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার পরে যেই ধরনের রিটার্ন, এবং বাংলাদেশে যদি কেউ একজন ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে তাকে যে 100%, পার্টিকুলারলি 4-5টা সেক্টর ছাড়া 100% ওনারশিপ ইজ অ্যালাউড বাংলাদেশে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হলে। ফরেন ওনারশিপে আপনি মালয়েশিয়াতে যান, আপনাকে একজন লোকাল ওনারশিপ লাগবে, আপনি ইন্ডিয়াতে যান, সার্টেন পার্সেন্টেজ আপনাকে লোকাল ওনারশিপ লাগবে। কিন্তু বাংলাদেশে আপনি আসেন, বাংলাদেশে আপনি হচ্ছে 100% ফরেন ওনারশিপে আপনি একটা বিজনেস করতে পারছেন। সো এই যে ইনফরমেশন প্লাস আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমরা যত বলি না কেন, আমাদের লিকুইডিটি কিন্তু এখনো আছে, আমাদের ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে, হয়তো ডিসিপ্লিন হইতে হচ্ছে না, বাট এটা হচ্ছে। সো সেক্ষেত্রে যে ব্যাংকে একটা ইনভেস্টরের জন্য অ্যাক্সেস টু দ্য ফান্ড, সেক্ষেত্রে আপনার হচ্ছে কাজ করতে হবে যে এখানে অ্যাক্সেস টু দ্য ফান্ডও করা যেতে পারে। প্লাস আমাদের যে বিজনেসের রিটার্ন এবং আপনার পলিসি ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটা জিনিসই ফেভারেবল টু এ ফরেন ইনভেস্টর্স। তাহলে এখন একজন ইনভেস্টরকে আসলে আমি মনে করি আমাদের রেসপেক্টিভ যে এমবাসিগুলো আছে বিভিন্ন কান্ট্রিতে, এমবাসিতে যে আপনার হচ্ছে কমার্শিয়াল কাউন্সিলরগুলো আছেন, বা আমাদের, আমি জানি না আসলে ওইখানে কি অবস্থা হয়, তো ওইখানকার যে রেসপেক্টিভ কাউকে যদি বলা হয় যে স্পেসিফিক ওই কান্ট্রির টপ 100 ইনভেস্টরের কে নিয়ে তারা একটা 1-to-1 এমবাসি একটা মিটিং করতে পারে বা রোড শো করতে পারে, এখান থেকে বাংলাদেশ থেকে গভর্নমেন্টের প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আপনার হচ্ছে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ইনফরমেশনগুলো ফ্লোগুলো যখন দেওয়া হবে, অটোমেটিক্যালি একটা ব্র্যান্ডিং ক্রিয়েট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে ব্র্যান্ডিং করতে হবে, তাহলে গ্লোবালি যে কোনো বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে সে কেউ ব্র্যান্ডিং করতো না। আপনার এফডিএ ইজ অলসো এ ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিং কিন্তু করতে হবে, অর্থাৎ মার্কেটকে আমাদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, যে আমাদের লাস্ট 10 ইয়ার্সে যেই বিশাল গ্রোথ হয়েছে, যে ইন এ সাস্টেনেবল ম্যানার এন্ড ইনক্লুসিভ গ্রোথ, আমি বলবো যে এইটা হয়েছে, এই ইনফরমেশনটা তো আমাকে দিতে হবে কাউকে। এবং আরেকটা আমরা প্রায় বলি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খারাপ, আমি কিন্তু একবারে এটার সাথে আপনার একমত না। আচ্ছা, যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আজকে আপনার উন্নত দেশের সাথে কম্পারেবল হতো, তাহলে তো ফরেন ইনভেস্টর বা কোনো ইনভেস্টরের জন্য আসলে ইনভেস্টমেন্ট করার কোনো অপরচুনিটি থাকতো না। সো আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারের ল্যাকিংস আছে এবং আমরা গ্রো করছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, তো এই সময় তো আসলে ইনভেস্টমেন্ট করার হচ্ছে পারফেক্ট টাইমিং, এখান থেকে তারা রিটার্ন জেনারেট করতে পারে। দেখেন, আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা বিজনেসের কিন্তু ডাবল ডিজিট গ্রোথ থাকে। আমরা যদি জাপানের কিছু কোম্পানির আপনার হচ্ছে সার্ভে দেখি, লাস্ট কাপল অফ মান্থসে দেখেছি, সেখানে বলেছে কিন্তু তাদের 64 না 74% কোম্পানির সিইওদের আপনার কনফিডেন্স হচ্ছে বাংলাদেশে ব্যবসা করাটা। সো এই যে ইনফরমেশনগুলোকে এবং মানুষ কি বলে সেটাকে আসলে পৌঁছে দিতে হবে। এবং আমাদের প্রাইভেট সেক্টরকে যেহেতু ইনভলভ করা হয়েছে অনেকগুলোতে, বিডা আসলে অনেকগুলো কাজ করছে, রেজাল্ট হয়তো এখনো আসছে না, আমি আশা করি রেজাল্ট হয়তো চলে আসবে। আপনি বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচারের কথা, অবকাঠামোর কথা, বাংলাদেশ অবকাঠামো ভালো নয়, আমরা সবাই বলছি। এই অবকাঠামো খাতেই কেন আসলে বেশি বিনিয়োগ আসছে না? যেহেতু এখানে অপরচুনিটি রয়েছে, এখানেও কিন্তু খুব একটা আকর্ষক আমরা দেখি না যে। দেখেন, আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, এটা কিন্তু ঠিক না। আমাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। আপনি যদি দেখেন আমাদের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, এগুলো গভর্নমেন্ট G2G, এগুলো G2G তে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের লার্জ মেগা প্রজেক্টগুলো আসলে G2G তে হয়।
আমি মনে করি যেটা হচ্ছে যে এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বা আমাদের যে পিপিপির যে আপনার পিপিপির যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে নিয়ে আসলে একটা মেগা প্ল্যান করে স্ট্র্যাটেজিক ভাবে একটা মুভ করতে হবে, যেখান থেকে আমরা ইনভেস্টরদেরকে রাইটলি পুল করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাতে পারি। এন্ড সেকেন্ড থিং হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরে আসলে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের পাওয়ার সেক্টরে যে পরিমাণে ইনভেস্টমেন্ট আসে সেটা আসলে অন্যান্য এবং গার্মেন্ট সেক্টরে অন্য সেক্টরে অতটা আসছে না। সো আমাদের এই প্রত্যেকটা সেক্টরের ডাইভার্সিফিকেশন করে এফডিআই কে প্রপারলি আপনার হচ্ছে ইউটিলাইজ করার জন্য এই ইনফরমেশনগুলো দিতে হবে এবং এগুলাকে নিয়ে আসতে হবে এখানে। অনেক ধন্যবাদ। আমরা নিব একটা বিরতি। জি, আপনার আমরা নিচ্ছি একটি বিরতি। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছিল আরেকবার। আজ আমরা আলোচনা করছি বিদেশি বিনিয়োগ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন গ্রিন ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। ইসলাম, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন যে আসলে এফডিআই এর বেশ কিছু প্রতিবন্ধের কথা এবং এফডিআই প্রতিবন্ধকতা দূর করবার কিছু উপায়ের কথা বলছিলেন। এই উপায় দূর করার কথা আপনি পিপিপি কথা বলছিলেন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ কথা বলছিলেন। আমি বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে এই ধরনের প্রজেক্টে ঠিক পাবলিক সেক্টর গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্ট হচ্ছে না, অথবা পাবলিক প্রাইভেট মিলে যদি কিছু ইনভেস্টমেন্ট হয় ইনফ্রাস্ট্রাকচারে, এই পিপিপির কিন্তু খুব একটা আমরা উপস্থিতি দেখছি না। পিপিপির আন্ডারে কিছু প্রজেক্ট অলরেডি আন্ডার ইমপ্লিমেন্টেশনে আছে, যেখানে কিছু আপনার হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টও আসছে। এর ক্ষেত্রে একটা হচ্ছে আপনার যেমন আমাদের এফোর্ডেবল হাউজিং প্রজেক্ট, জিলমিল প্রজেক্ট। আচ্ছা, সো ওইটাও একটা এক ধরনের পিপিপি প্রজেক্ট এবং ওইটাও আপনার এসছে হচ্ছে থ্রু দ্য ফরেন ইনভেস্টমেন্টস। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পিপিপি প্রজেক্টগুলোকে নিয়ে পিপিপির প্রথমত দরকার ছিল পিপিপির রেগুলেশন আছে কিনা বা পলিসি আছে কিনা বা অথরিটি আছে কিনা। এইটা কিন্তু এই যে লং টার্ম প্রসেস, এটাকে আমরা ওভার দ্য নাইটে আমরা আশা করতে পারি না যে পিপিপি কালকেই অনেক বড় মেটেরিয়ালাইজ করে ফেলবে। সো এখানে যদি আমরা ভাগ করি যে পিপিপির আসলে স্টেপসগুলোকে, একটা হচ্ছে পলিসি ফর্মুলেট করা, আরটা হচ্ছে প্রজেক্টকে নিয়ে আসা এবং পলিসি এবং প্রজেক্ট দুইটাকে আপনার হচ্ছে রিকগনাইজড করা বাই দ্য গ্লোবাল আপনার হচ্ছে স্টেক হোল্ডার্স। সো আমাদের কিন্তু অলরেডি পলিসিগুলা অলরেডি বিন রিকগনাইজড বাই ইভেন দ্য ইউনাইটেড নেশনস, দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ, যে আমাদের যে পিপিপি পলিসি আছে সেই পলিসিগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস পলিসি, সেইটাতে কোনো ডাউট নেই। সো আমাদের আগে ছিল না, সেই পলিসি হচ্ছে আমাদের একটা পিপিপি অথরিটি হয়েছে, পিপিপি অফিস আন্ডার দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। এবং আমাদের যে প্রজেক্টগুলো আছে এবং পিপিপির প্রজেক্টগুলো কিন্তু অলরেডি ওনারা কিন্তু একটা মেটেরিয়ালাইজ করে ফেলেছে। সো আমরা এই এক একটা পিপিপি প্রজেক্টকে আপনার হচ্ছে প্রসেস করা বা মেটেরিয়ালাইজ করতেও সময় লাগে আসলে 1 থেকে 2 বছর সময় লাগে। ইটস এ লং টার্ম প্রসেস। সো এখন যেহেতু আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি, আমি মনে করি পিপিপির আমরা প্রাইভেট সেক্টর থেকে যা বুঝছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখন পিপিপির এই স্পেসিফিক প্রজেক্টগুলোকে নিয়ে আমরা উই ক্যান অ্যাকচুয়ালি মেক এ স্ট্র্যাটেজি অ্যান্ড সেট এন স্ট্র্যাটেজি আসলে যে কোন কোন স্পন্সর থেকে কি কি হতে পারে বা প্রাইভেট সেক্টরকে কিভাবে আমরা আরো বেশি ইনভলভ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা প্রাইভেট ইনভেস্টরদেরকে সেক্টরকে বলতে পারি যে ফরেন ইনভেস্টর যদি তারা নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের অনেকগুলো ইনসেন্টিভ বা অনেক ধরনের ইনফরমেশন বা অনেক ধরনের ফ্যাসিলিটিস তারা এটা গেদার করতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে পিপিপি কে এইভাবে তারা আগাতে পারে। আর একটা বিষয় যেটা আপনি বলছিলেন প্রায় অনেক রকমই, যে অনেক সময় আমি বিদেশ যারা প্রাইভেট সেক্টর উদ্যোক্তা তারা কিন্তু বলেন যে ঠিক রিটার্ন অন ইনভেস্টমেন্টটা এই ক্ষেত্রে পিপিপি প্রজেক্টের ক্ষেত্রে ঠিক পরিষ্কার নয়। এই যদিও খুব স্লো রিটার্ন, খুব একটা পরিষ্কার নয়, যে এবং এখানেও সেই অর্থনীতিমালাগুলো এখনো তৈরি হয়নি। না, আমি এই ক্ষেত্রে আসলে আমি এটাতে এগ্রি করি না, কারণ আমরা যারা পিপিপি দেখেছি, আমরা গ্রিন ডেল্টা ক্যাপিটাল থেকেও কিন্তু আমরা কিন্তু পিপিপি প্রজেক্টের সাথে অনেকগুলোর সাথে ইনভলভ। পিপিপি প্রজেক্টের নেচারটাই হচ্ছে ইটস এ লং টার্ম, অর্থাৎ একজন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আপনার হচ্ছে এটাকে বিল্ড করা হবে, এটাকে অপারেট করা হবে এবং তারপর এটাকে ট্রান্সফার করে দেওয়া হবে টু দ্য গভর্নমেন্ট, বিকজ দিস প্রজেক্টস আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য পিপল। সো এই ক্ষেত্রে একটা সার্টেন এগুলো টেনর থাকে, হয়তো 20 বছর থেকে 40 বছর থাকে, 50 বছরও থাকতে পারে। এখন আমরা যদি পিপিপি প্রজেক্টে মনে করি রিটার্ন হবে 70%, এটা আসলে কোনো বিজনেস ইথিক্সে পড়ে না। আমি মনে করি এটা কোনো বিজনেস ইথিক্সে পড়ে না। এখন পিপিপি প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতেই সময় লাগে 5-6 বছর। সো আমাদের ইমপ্লিমেন্টেশনে আমি মনে করি আরো বেশি আমাদেরকে স্মার্ট হতে হবে, অর্থাৎ আমাদের ইমপ্লিমেন্টেশনে আমরা আসলে অনেক স্লো এবং আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারছি না। এবং যে পিপিপি প্রজেক্টগুলোতে এগুলা ইনিশিয়াল স্টেজে এগুলা মোস্টলি হয় হচ্ছে আপনার প্রজেক্ট ফাইন্যান্সের থ্রুতে এগুলাকে আপনার হচ্ছে ফান্ডিং করা হয় এবং এগুলা কিন্তু লং টার্ম, অর্থাৎ একজন লোক তখনই আসবে একটা প্রজেক্টে যে প্রজেক্টটা তার জন্য ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে। অ্যান্ড ডেফিনেটলি পিপিপি প্রজেক্ট
একটা প্রজেক্টকে যখন বা সেক্টরকে নিয়ে আসে সে এটাকে আগে ইভ্যালুয়েট করে এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা, Right. ফাইন্যান্সিয়াল ফিজিবল হওয়ার পরেই তারা কিন্তু ওপেন বিডিং বা টেন্ডারে চলে আসে। জি। সো এইখানে আমি মনে করব যে এই রিটার্নগুলো আপনাকে এই যে সাস্টেনেবল ইনক্লুসিভ গ্রোথের রিটার্ন এগুলোকে আমরা 100% 100% রিটার্ন আশা এটা করতে সম্ভব পারি না, নয়। এটা সম্ভব না, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। ইনফ্রাস্ট্রাকচার কখনোই সম্ভব ছিল না। এটা কখনোই সম্ভব না। সো এখানে কিন্তু আমি মনে করি প্রপারলি এবং জাস্টিফাইড রিটার্ন অবশ্যই আছে, এবং আদারওয়াইজ এই প্রজেক্টগুলো আসলে আসতো না। আমাদের যে প্রজেক্টগুলো করেছে পিপিপি অথরিটি আসলে এতগুলো তাহলে এতদিনে আপনার মেটেরিয়ালাইজ হতো না আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনাকে আবার ধন্যবাদ। জি। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।